গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনে হানয়াদে। পর্ব ৩। আই সেড গেইট লাস্ট। ইত্তিকের হুকুমে ওরা অচিরেই কেঁপে উঠল। হাত পা যেন অবশ হয়ে আসছে। ইত্তিকের দিকে চেয়ে দেখে সে নীরের তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ওরা নিজেকে কোনোমতে তটস্থ করে নিয়ে ক্ষীণ স্বরে আওড়াল, আসরিউ। ওরা আর এক মুহূর্ত দেরি না করল না। পেছন দিকে ঘুরে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিনসা দোতলার গেস্টরুমটা তার হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করে দিয়েছে। ওরা সরাসরি সেদিকেই ছুটে চল। নিজের ঘরে ফিরে ওরা সজোরে দরজাটা আটকে দিল। তার হৃৎপিণ্ডটা এখনও বুনো ঘোড়ার মতো ছুটছে। হাতের তালু ঘামছে, আর চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই দৃশ্য, পেশিভুল প্রশস্ত বুক, ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়া পানি আর সেই বরফশীতল নীলবাদামি চোখের চাউনি। অসভ্য, ওরা বিড়বিড় করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে। রাগে নাকি লজ্জায় সেটা সে নিজেও নিশ্চিত নয়। সেই রহস্যময় বিড়ালটা কোথায় গেল? ঠিক যেন তার মালিকের মতোই অদ্ভুত। একবার দেখা দিয়ে মোহাচ্ছন্ন করে ফেলে আর পরক্ষণেই অদৃশ্য হয়ে যায়। ঘণ্টা তিনেক পর লেতো ক্যাসেলের নিস্তব্ধতা ভেঙে মিনসার কণ্ঠস্বর ভেসে এল। সে মিটিং থেকে ফিরেছে। আর এদিকে ওরা এতক্ষণ চুপচাপ এই ঘরেই নিজেকে বন্দি করে রেখেছিল। ওরা নিজেকে কিছুটা সামলে নিচে নেমে এল। মিনসাকে দেখলেই তার মনের সব ভয় যেন কর্পূরের মতো উড়ে যায়। কী ব্যাপার ওরা? তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে। শরীর খারাপ লাগছে? মিনসা ওরার কপালে হাত রেখে জিজ্ঞেস করল। ওরা আমতা আমতা করে বলল, না আপু, আসলে এই এত বড় বাড়িতে একা একা একটু ভয় লাগছিল। ওরা চাইল না হিত্তিকের ঘরে ঢুকে পড়ার অস্বস্তিকর ঘটনাটা কাউকে বলতে। মিনসা হাসল। বলল, ভয় পাওয়ার কিছু নেই। চলো লাঞ্চটা সেরে নিই। তারপর তোমাকে বাড়ির লাইব্রেরিটা দেখাব। ওখানে হয়তো তোমার প্রিয় লেখকদের অনেক বই পাবে গিয়ে। লাঞ্চ টেবিলে ঋত্বিক এল না। মিনসা জানালো, ঋত্বিক সাধারণত তার স্টাডি রুম, লাইব্রেরি বা গ্যারেজে সময় কাটায়। সে মানুষের ভিড় এড়িয়ে চলতেই পছন্দ করে। ওরা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেল। ওই লোকটার ছায়া থেকেও সে এখন দূরে থাকতে চায়। বিকেলের দিকে মিনসা তাকে নিয়ে গেল লাইব্রেরিতে। ঘরটা দেখে ওরার চোখ কপালে উঠল। ছাদ পর্যন্ত উঁচানো হাজার হাজার বই। পুরনো চামড়ার ঘ্রাণ আর ধুলোহীন ঝকঝকে তাক। মিনসা তাকে একটা আরামদায়ক কাউচে বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে বই পড়ো, আমি আমার কিছু মেইল চেক করে আসছি গ। ওরা তাকের উপর হাত বোলাতে বোলাতে একটা বই টেনে নিল। বইয়ের নামটা দেখে সে থমকে গেল, পার্শ্বের প্রাচীন ইতিহাস ও নামতত্ত্ব। পাতা উল্টাতেই দেখল ভেতরে হাতে লেখা কিছু নোট। হাতের লেখাটা ধারালো, স্পষ্ট এবং রাজকীয়। প্রতিটি অক্ষরের ভাঁজে যেন এক গভীর ব্যক্তিত্ব লুকিয়ে আছে। হঠাৎ লাইব্রেরির কোণ থেকে একটা খসখস শব্দ এল। ওরা সজাগ হয়ে তাকাল। দেখল সেই রহস্যময় দ্বিবর্ণের চোখের বিড়ালটা একটা তাকের উপর বসে আছে। তার লেজটা ছন্দময়ভাবে দুলছে। আবার তুমি? ওরা ফিসফিস করে বলল। তোমার নাম কি শুনি? তোমার মালিক কি তোমাকেও গেট লস্ট বলে তাড়িয়ে দিয়েছে? বিড়ালটা ডাকল না, শুধু স্থির চোখে তাকে দেখতে লাগল। ওরা খুব ইচ্ছে করল এই বিড়ালটাকে এক ছুঁয়ে কোলে নেওয়ার। যথারীতি সে এবার বই রেখে উঠে দাঁড়াল। ধীরস্থিরে বিড়ালটার দিকে এগিয়ে যেতেই দেখল লাইব্রেরির পেছনের দিকে একটা ছোট গোপন দরজা অর্ধেক খোলা। কৌতূহল মানুষের মজ্জাগত। ওরা নিজেকে আটকাতে পারল না। দুরু দুরু বুকে সে সেই দরজার ওপাশে উকি দিল। ভেতরের দৃশ্য দেখে ওরার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। ওটা কোনো সাধারণ ঘর নয়, ওটা একটা ব্যক্তিগত মিউজিয়ামের মতো। দেয়াল জুড়ে টাঙানো রয়েছে মধ্যপ্রাচ্যের সব তলোয়ার, প্রাচীন কারুকার্য শোভিত জিনিসপত্র, এছাড়া আরেক সাইডে কিছু দামি দামি বাইকের হেলমেট সহ আরও কিছু আনুষঙ্গিক সরঞ্জাম। কিন্তু ওরার দৃষ্টি আটকে গেল মাঝখানের বড় আকারের দেয়ালে। সেখানে একটি ফ্রেমে বাঁধানো ছবি টাঙ্গানো আছে। তার ঠিক সামনেই একটি কালো সোফা বসানো। সব মিলিয়ে এই রহস্যময় ঘরের এই অংশটুকু বেশি আকর্ষণীয়। অথচ ছবিতে কেবল একজন নারীর চোখজোড়া দৃশ্যমান। মুখ না থাকলেও চোখ দেখে আন্দাজ করা সম্ভব, অসম্ভব সুন্দরী কোনো রমণী, যার চোখের মায়া ঠিক ওরার মতো। আশ্চর্য! তার মতো অর্থাৎ? এই চোখ জোড়া তার বেশ চেনা চেনা ঠেকছে।
হাতে আঁকা অল্পবয়সী তরুণীর হ্যাজেল রাঙা দুটো চোখ, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট ওরা এক মুহূর্তের জন্য চোখজোড়ার মাঝে হারিয়ে যায়। তার মাথায় নানান সব ভাবনা ঘুরপাক খায়। ওরা নিজস্ব কৌতূহল ও সন্দেহের বসে পেইন্টিংটার দিকে এগিয়ে যায়। ছবির নিচে ফার্সি ভাষায় কিছু একটা লেখা। ওরা যখন ছবিটা স্পর্শ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক জোড়া শক্ত হাত তাকে খিঁচে টেনে ধরে। মরার খুব শখ হয়েছে? সেই হাস্কি কণ্ঠস্বর। ইত্তিক। তার গলার স্বর এবার শান্ত হলেও তাতে ছিল এক মারাত্মক আগ্নেয়গিরির উত্তাপ। ওরা পেছনে ফিরতেই দেখল ঋত্বিক এবার ব্ল্যাক টি শার্ট আর ডেনিম পরে আছে। তার ভেজা চুলগুলো এখন ব্যাকব্রাশ করা। আমি শুধু দেখছিলাম। সরিয়ে আমার এখানে আসা উচিত হয়নি। ওরা কাপা গলায় জবাব দিতে চাইল, তবে ব্যর্থ হল। ইত্তিক ওরার বাহুখানা আরও জোরে চেপে ধরল। টেনে নীল নিজের প্রশস্ত বক্ষদেশে। ওরা ব্যথার চোটে কোকিয়ে উঠল। ইত্তিকের দ্বিবর্ণের চোখের নীলবাদামি মণি দুটো যেন এখন আগুনের কুণ্ডলির ন্যায় জ্বলছে। মিনসা তোকে এই বাড়িতে থাকতে বলেছে মানে এই নয় যে তুই বাড়ির সব কিছুতেই ইন্টারফেয়ার করবি। এগুলো আমার পার্সোনাল জোন। নিজের লিমিট ক্রস করার সাহস দেখাবি না। নাও স্টে আউট অফ মাই সাইট কি। ওরা যন্ত্রণা ও বিস্ময়ে কুঁকড়ে গেল। এই লোক তাকে তুই সম্বোধন করছে? আশ্চর্য! ওরার বিস্ময়ের রেশ তখনও কাটে না। হ্যাজেল রঙের চোখ দুটো ছানাবড়া আকৃতি ধারণ করে। সে অবাক স্বরে বিস্ময়ের সাথে বলে ওঠে, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি তো জ্যান্ত গম্ভীর মূর্তিসম হিত্তিক কিঞ্চিত বাঁকা হাসি হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল অবজ্ঞা। সে ওরার কানের কাছে মুখ নামিয়ে কিছুটা ঝুঁকে পড়ল। তার উষ্ণ নিঃশ্বাস ওরার ঘাড়ে পড়তেই সে কেঁপে উঠল। এই লোকটা এত অদ্ভুত আর রহস্যময় কেন? আমি কি পারি আর না পারি তার ডেফিনেশন আমি তোকে পরে দিচ্ছি। আপাতত আমার চোখের সামনে থেকে দূর হ। আমার ধৈর্য পরীক্ষা নিস না গিয়ে। ইত্তিক তাকে ছেড়ে দিয়ে দেয়ালের দিকে ঘুরে দাঁড়াল। ওরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। চোখ ভর্তি জল নিয়ে সে লাইব্রেরি থেকে বেরিয়ে এল। মানুষ এত জঘন্য হয়? এত নোংরা আচরণ কিভাবে করে কেউ? ওরা বেরিয়ে যেতেই ঋত্বিক বুক ভরে শ্বাস টেনে ভারী শ্বাস ফেল। চোখে মুখের কাঠিন্য আরও বেশি হয়। ইত্তিক নিজ হাতে আঁকা পেইন্টিং এর দিকে তাকিয়ে থাকে একনাগারে। এখানে সে মাঝেমধ্যেই আসে, সোফায় বসে বসে একধানে একাগ্রতায় সে চোখজোড়ার মাঝে ডুবে থাকে। আজও তার ব্যতিক্রম হল না। খানিকক্ষণ সময় একইভাবে স্থির দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে থাকার পর ঋত্বিক বিড়বিড় করে কেবল দুটি শব্দ আওড়াল, প্রেম আমার। রাত তখন প্রায় 2:30। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে। পাহাড় ঘেরা এই অঞ্চলে বৃষ্টির শব্দটা কোনো ছন্দময় সঙ্গীত নয়, বরং এক আদিম বিষণ্ণ সুরের মতো চারপাশের নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করছে। জানালার কাচের ওপাশে বৃষ্টির প্রতিটি ঝাপটা যেন এক একটি আর্তনাদ হয়ে আছড়ে পড়ছে। ওরা বিছানায় শুয়ে এপাশোপাশ করছিল, কিন্তু তন্দ্রা তার দুচোখের পাতা স্পর্শ করার সাহস পাচ্ছে না। অসভ্য লোকটার অদ্ভুত ব্যবহার সে কোনোমতেই মেনে নিতে পারছে না। হঠাৎ সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে এক তীব্র যান্ত্রিক গর্জনে ওরার তন্দ্রা পুরোপুরি ছুটে গেল। এই গভীর রাতে কোনো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের এমন হুঙ্কার স্বাভাবিক নয়। কৌতূহল দমাতে না পেরে ওরা বিছানা ছেড়ে জানালার ভারী পর্দাটা সামান্য সরাল। নিচে গ্যারেজের প্রবেশপথে আবছা আলোয় যা দেখল তাতে তার বিস্ময় কাটল না। বৃষ্টির জলভেজা পিচঢালা পথে দাঁড়িয়ে আছে বন্য রূপের এক কৃষ্ণকুমলা বর্ণের দানব, খেম 1290 সুপার জুক ও হেডলাইটের তীব্র সাদা আলো বৃষ্টির বিন্দুগুলোকে চিরে দিয়ে পথ তৈরি করে নিচ্ছে। আর তার উপর সওয়ার হয়ে আছে ঋত্বিক। তার পরনে কোনো রেইনকোট নেই, কেবল একখানা কালো লেদার জ্যাকেট আর ডেনিম। বৃষ্টির ছাট তার অবিন্যস্ত কাজ ছোঁয়া চুলগুলোকে মুহূর্তেই ভিজিয়ে দিচ্ছে, যা বেয়ে জল গড়িয়ে পড়ছে তার চোয়ালের তীক্ষ্ণ ভাঁজে। এই প্রবল বর্ষণে, যেখানে দৃষ্টিসীমা কয়েক হাত দূরেই ঝাপসা হয়ে আসে, সেখানে কোনো হেলমেট ছাড়াই ঋত্বিক থ্রোটল ঘোরাল। ইঞ্জিনের সেই ভরাট গর্জন পাহাড়ের খাজে খাজে প্রতিধ্বনিত হয়ে মুহূর্তের মধ্যে কুয়াশাচ্ছন্ন পাহাড়ি বাঁকের অন্ধকারে মিলিয়ে গেল। কেবল রয়ে গেল বৃষ্টির একটানা শব্দ আর ওরার অদমিত কৌতূহল। ওরা জানালার পর্দা টেনে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে আওড়াল, এই লোকটা কি আস্ত একটা উন্মাদ? ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত। ওরা তখনও নির্ঘুম। বাইরের বর্ষণমুখর প্রকৃতি যেন আজ ঋতু ক্যাসেলের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলেছে।
অন্ধকার ঘরে এপাশোপাশ করতে করতে অরার চোখের পাতাগুলো ক্লান্তিতে বুঝে আসার বদলে আরও বেশি সজাগ হয়ে উঠল। এই অচেনা পরিবেশে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছে না সে। বারবার মনে পড়ছে বাড়ি ফেরার চিন্তা। মিনসা মেয়েটাকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বিধায় সে এখানে স্থায়ী হয়েছে। মিনসা বলেছিল 1-2 দিন লাগবে সব গুছিয়ে নিতে, কিন্তু অরার মন যেন এক মুহূর্তও এখানে স্থির হতে চাইছে না। বিশেষ করে সেই লোকটা, হৃত্বিক। তার রুক্ষ আচরণ, সেই তীক্ষ্ণ নীলবাদামি চোখের চাউনি, আর সবচাইতে অদ্ভুত বিষয় হল তার অবলীলায় তুই সম্বোধন করা। আভিজাত্যের আড়ালে এতটা অধ্যত্ত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের থাকতে পারে? অস্থিরতা যখন চরমে পৌঁছাল, অরা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। এই গুমোটবদ্ধ ঘরে তার দম বন্ধ হয়ে আসছে। তার মনে পড়ল নিজের বাড়ির কথা, প্রেম মঞ্জিল। সেখানে কত রাত নির্ঘুম কাটালে সে ছাদে গিয়ে একা একা আকাশ দেখত। আচ্ছা, এই বিশাল বাড়িটার কি তবে কোনো ছাদ নেই? বৃষ্টি তো এখন প্রায় নেই, একবার কি ছাদে যাওয়া উচিত হবে? নিজের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এল অরা। লম্বা করিডোরটা আবছা আলোয় ভিজে এক অদ্ভুত ভৌতিক রূপ ধারণ করেছে। ছাদের সিঁড়ি খুঁজতে খুঁজতে সে করিডোরের শেষ প্রান্তের দিকে এগোতেই হঠাৎ থমকে গেল। এক অদ্ভুত গোঙানির শব্দ বাতাসে ভাসছে। কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। অরা পুনরায় ভীত হয়ে পড়ল। বুকটা দুরুদুরু কাঁপছে। সে শব্দের উৎস অনুসরণ করে এগোতে এগোতে দেখল আওয়াজটা হৃত্বিকের সেই ঘর থেকে আসছে। লোকটা কি তবে ফিরে এসেছে? ভয়ে অরা শুকনো ঢোক গিল। যে লোকটার নাম শুনলে রক্ত হিম হয়ে আসে, তার ঘরের সামনে দাঁড়ানোটাও যেন পাপ। সে ভাবল, এখনই ফিরে যাওয়া উচিত। বাড়িতে যখন মিনসা আপু আছে, তখন সেই না হয় ভাইয়ের তদারকি করবে। ওরা কেন অহেতুক বিপদে পা বাড়াবে? কিন্তু পা বাড়াতে গিয়েও তার মন সায় দিল না। কোনো এক অদৃশ্য টান তাকে সেই দরজার সামনে থামিয়ে দিল। মিনসাকে ডাকতে গিয়েও সে থমকাল। শেষে নিজের সকল দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দরজায় দুবার মৃদু টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ মিলল না, কেবল সেই বিরামহীন গোঙানি। শুনছেন? আহ! আপনি কি ভেতরে? কি হয়েছে আপনার? অরা ক্ষীণ স্বরে ডাকল, কিন্তু কোনো উত্তর এল না। কৌতূহল আর আশঙ্কার এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে দরজায় হালকা ধাক্কা দিল। আশ্চর্যজনকভাবে দরজাটা ভেতর থেকে আটকানো ছিল না। অরা পা টিপে টিপে ঘরে প্রবেশ করল। পুরো ঘর অন্ধকার। কেবল বিছানার পাশের দামি ল্যাম্পলাইটটার মায়াবী হলুদ আলোয় ঘরের এক কোণ কোণমতে দৃশ্যমান। বিছানায় বিশাল এক কমফোর্টার মুড়িয়ে হৃত্বিক শুয়ে কাঁপছে। তার গায়ের কাঁপন দেখে বোঝা যাচ্ছে সে কোনো তীব্র যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো নড়ছে, অস্ফুটে কিছু একটা বিড়বিড় করছে সে। অরা দ্রুত বিছানার কাছে এগিয়ে গেল। লোকটার এমন অবস্থা দেখে তার মনের সব রাগ মুহূর্তেই যেন জল হয়ে গেল। কি? এই যে, শুনছেন? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? হৃত্বিক কোনো উত্তর দেওয়ার অবস্থায় নেই। সে অবচেতন মনের গভীর কোনো একতলে হারিয়ে গেছে। তার সেই বিড়বিড় করা কথাগুলো বোঝার জন্য অরা নিজের মাথাটা কিছুটা ঝুঁকিয়ে তার ঠোঁটের কাছে কান নিয়ে গেল। অস্পষ্ট স্বরে হৃত্বিক কেবল একটি শব্দেই বারবার আওড়াচ্ছে। প্রেম, প্রেম, প্রেম। অরার কপাল কুঁচকে গেল। কে এই প্রেম? এই নামের প্রতি লোকটার কিসের এত আসক্তি? কেন সে জ্বরের ঘোরে এই নামটি জপছে? আশ্চর্য লোক তো। অরা সাহস করে হাত বাড়িয়ে হৃত্বিকের কপালে ছোঁয়াল। ছোঁয়ানো মাত্রই সে আঁতকে উঠল। হাতটা সরিয়ে নিতে চাইল সে। মনে হল কোনো ফুটন্ত লাভায় হাত দিয়েছে সে। শরীরের তাপমাত্রা যেন সীমা ছাড়িয়ে গেছে। অরা হন্তদন্ত হয়ে ফিরে মিনসাকে ডাকার জন্য উদ্যত হল, ঠিক তখনই এক শক্তিশালী তপ্ত হাত তার কবজি চেপে ধরল। এক নিমিষের ঝটকায়, চোখের পলক ফেলার আগেই অরা হৃত্বিকের বুকের উপর আছড়ে পড়ল। হৃত্বিক তাকে নিজের লৌহকঠিন বাহুবন্ধনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। অরা কিছু বুঝে ওঠার আগেই তাকে শুদ্ধ বিশাল সেই কমফোর্টারের নিচে টেনে নিল হৃত্বিক। অরার দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে অনুভব করল হৃত্বিকের মর্ধাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত, কেবল নিচে হয়তো কোনো ট্রাউজার জাতীয় কিছু পরে আছে। তার সেই প্রশস্ত পেশিবহুল বুক জ্বরের উত্তাপে পুড়ছে, অথচ গায়ের ত্বক খানিকটা ভেজা আর শীতল, যা সবটাই অরা স্পষ্টত অনুভব করতে পারছে। ছিমছাম পিঠটা যে তার সেই উন্মাদ পুরুষের প্রশস্ত বুকের সাথেই লেপ্টে আছে। অরা সংশয়ে ভাবল, নিশ্চিত বৃষ্টির মাঝে বেপরোয়া হয়ে বাইক রাইড করেই নিজের শরীরের এই 12টা বাজিয়েছে সে। অরা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু হৃত্বিকের সেই তপ্ত বাহুদ্বয় যেন এক দুর্ভেদ্য শেকল,
ছাড়ার কোনো নামগন্ধই নেই। উল্টো যতটা পারছে নিজের মাঝে টেনে নিচ্ছে। এদিকে হাত পা অবশ হয়ে আসছে অরার। তার নাকের ডগায় ঋত্বিকের সেই পৌরুষদীপ্ত ঘ্রাণ আর বৃষ্টির আর্দ্রতা মিশে এক অদ্ভুত নেশার সৃষ্টি করছে। একই সাথে সিক্ত গায়ে সিডার উডের তপ্ত সুগন্ধি তো আছেই। ঋত্বিক তাকে আরও শক্ত করে নিজের তপ্ত বুকের সাথে মিশিয়ে নিল। তার উষ্ণ নিঃশ্বাস অরার কানের লতি ছুঁয়ে যাচ্ছে। অরাকে পুরোপুরি ভেঙে দিতে এবার সে অনবরত অরার গলার ভাঁজে নিজের নাকমুখ ঘষতে লাগল। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে তার কোমল ত্বকে কাটাশ্রুপ বিদ্ধ হচ্ছে। অরার শ্বাসপ্রশ্বাস নেওয়া বন্ধ হওয়ার উপক্রম হল, চোখের কোণে জল অবধি চিকচিক করে উঠল। ইচ্ছে করল চিৎকার দিয়ে কেঁদে ফেলতে। ওদিকে ঋত্বিক বারবার কেবল সেই একটি শব্দই আর্তনাদের সাথে আওড়াতে লাগল। প্রেম, প্রেম আমার, তুই এসেছিস, যাস না আর, প্লিজ আমায় ছেড়ে যাস না তুই গু। অরার শরীরে রক্ত হিম হয়ে এল। এই লোকটা কি তাকে সত্যিই সেই প্রেম বলে ভ্রম করছে? কে এই প্রেম? আর কেনই বা ঋত্বিক তাকে এতটা আরতি নিয়ে ডাকছে? অন্ধকার ঘরে কেবল বৃষ্টির শব্দ আর ঋত্বিকের তপ্ত ভারী নিঃশ্বাসের শব্দে এক নিদারুণ রহস্যের জাল বুনতে লাগল। আর ততই যেন অরা কিংকর্তব্যবিমূ হয়ে ঋত্বিকের বাহুবন্ধনে বন্দী হয়ে রইল। বক্ষ দেশে অয়াচিত হাতের স্পর্শ পেতেই চমকে উঠল অরা। পাশেই শুয়ে আছে এক অপ্রত্যাশিত বলিষ্ঠ পুরুষ, যার উন্মাদনায় সে পুরোপুরি ভঙ্গুর, কুকরে যাচ্ছে বারংবার। দোহাই লাগে আপনার, ছেড়ে দিন আমায় গুই। রমণীর কণ্ঠস্বর কেঁপে উঠল। ঠিকমতো চেনা নেই, জানা নেই, একটা অপরিচিত লোকের আকস্মিক এহেন সব স্পর্শে তার জীবন যায় যায় উপক্রম। বিপদে পড়ে কারো বাড়িতে আশ্রয় নেওয়াই যে তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে, সে তা কুক্ষণেও বুঝতে পারেনি। সময়ের কাঁটা যেন থমকে গেছে লিতো ক্যাসেলের সেই অন্ধকার ঘরে। বাইরে বাতাসের আর্তনাদ আর ঘরের ভেতর হৃত্বিকের তপ্ত দীর্ঘশ্বাসের লড়াই চলছে। অরা পাথরের মূর্তির মতো হৃত্বিকের বাহুবন্ধনে মিশে আছে। তার পিঠের কোমল ত্বকে হৃত্বিকের অনাবৃত প্রশস্ত বুকের প্রতিটি স্পন্দন আছড়ে পড়ছে। সেই স্পন্দন যেন কোনো এক অজানা যুদ্ধের দামামা বাজিয়ে যাচ্ছে। ঋত্বিক অরার গলার ভাঁজে মুখ গুজে দিয়ে পাগলের মতো সেই ঘ্রাণ নিচ্ছে, যা সে হয়তো বছরের পর বছর ধরে খুঁজেছে। তার খোঁচা খোঁচা দাড়ি যখন অরার সংবেদনশীল ত্বকে ঘর্ষণ খাচ্ছে, তখন অরার শরীরের ভেতর দিয়ে এক সূক্ষ্ম বিদ্যুৎ তরঙ্গ খেলে যাচ্ছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? অরা জানে না। তার চোখ ভিজে উঠছে এক অদ্ভুত অসহায়ত্বে। সে নিজেকে ছাড়ানোর শেষ চেষ্টা করে ঋত্বিকের হাতে নখ বসিয়ে দিল। ছাড়ুন, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি অরা, আমি প্রেম নই। অরার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। কিন্তু ঋত্বিক যেন আজ জাগতিক সব যুক্তির ঊর্ধ্বে। সে অরার কথা শুনল কি না বোঝা গেল না, তবে তার আলিঙ্গন আরও দৃঢ় হল। সে অরার কানে লতি ছুঁয়ে কাপা স্বরে বিড়বিড় করল। খুব জ্বালিয়েছিস আমায়, অনেক দূরে গিয়েছিস, আজ আর এক চুলও নড়তে দেব না। তুই আমার, তুই শুধু আমার, প্রেম আমার। ঋত্বিকের কণ্ঠস্বরে কোনো আদেশ ছিল না, ছিল বক্ষবিদীর্ণকারী তীব্র আরতি। এক শক্তিশালী পুরুষের এইটুকু দুর্বলতা অরাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। যে লোকটা দিনের আলোয় পাথরের মতো শক্ত, রাতের অন্ধকারে সে এতটা কাচের মতো ভঙ্গুর। অরা নিজেকে তবুও সংবরণ করে নিল। অসহায়ত্ব ও চাপা স্বর মিশিয়ে আবারও আওড়াল একই আরতি। দোহাই লাগে আপনার, ছেড়ে দিন আমায় গুই। হঠাৎ করে ঋত্বিকের ভাবমূর্তি বদলে গেল। সে তার হাত সরাল না, বরং অরার হাত দুটো নিজের একটি বড় হাতের মুঠোয় বন্দি করে অরার মাথার উপর চেপে ধরল। বলিষ্ঠ শরীর নিয়ে এক প্রকার চড়ে বস রমণীর উপরিভাগে। অন্য হাত দিয়ে সে অরার কোমরের বাঁধন আরও শক্ত করে নিজের দিকে টেনে নিল। অরার মনে হল সে আজ এই উত্তপ্ত আগ্নেয়গিরিতে ভস্মীভূত হয়ে যাবে। ঋত্বিকের গায়ের সেই সিডার উড আর বৃষ্টির সোদা ঘ্রাণ এখন অরার মস্তিষ্কের প্রতিটি কোষে নেশার মতো ছড়িয়ে পড়ছে। বেডসাইডের টিমটিমে আলোয় দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত পাশের দেয়ালে প্রতিফলিত হয়ে ফুটে উঠেছে। অরা আবেশে নিজের চোখ বন্ধ করে নিল। তার হৃৎপিণ্ড এখন ঋত্বিকের হৃদস্পন্দনের সাথে পাল্লা দিয়ে লড়ছে। ঋত্বিক তার নিরেট হাসকিস্বরে বলে উঠল, এত জ্বালাস কেন বলতো? আমায় কোনোদিনও স্বস্তি দিবি না তুই? তুই কি চাস আমি চিরতরে মরে যাই? ঋত্বিকের শাসানো কথাবার্তায় অরা কাপা কাপা স্বরে বলল, কিন্তু আমি তো আপনাকে ঠিকমতো চিনিও না। কি বলছেন এসবু? অরার কথা শেষ হওয়ার আগেই ঋত্বিক ধমক দিয়ে ওঠে, জাস্ট শাট আপ ইডিয়েট। অরা চুপ করে গেল।
চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। নিজের লতানো শরীরের উপর এমন দানতুল্য মানবটাকে তার যমদূত বলেই মনে হচ্ছে। এক পর্যায়ে ঋত্বিক শান্ত হয়ে এল। জ্বরের ঘোরে সে হয়তো একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে, কিন্তু তার বাহুর বাঁধন আলগা হল না। ওরা অনুভব করল ঋত্বিকের তপ্ত কপাল এখন তার কাঁধের উপর রাখা। তার অনিয়মিত তপ্ত নিঃশ্বাস ওরার উন্মুক্ত ঘাড়ে আছড়ে পড়ছে। ওরা প্রতিক্ষণে তীব্র শিহরণে কেঁপে উঠছে। ঠিক এই মুহূর্তেই দরজার বাইরে কারোর পায়ের শব্দ পাওয়া গেল। ওরা ভয়ে সিটিয়ে গেল। মিনসা আপু যদি এই অবস্থায় দেখে ফেলে? কিন্তু সে তো নড়তেও পারছে না। দরজাটা ধীরে ধীরে আরও একটু খুলে গেল। করিডোরের আবছা আলো ঘরে প্রবেশ করতেই ওরা দেখল সেই রহস্যময় ধবধবে সাদা পার্সিয়ান বিড়ালটা ঘরে ঢুকেছে। তার সেই নীলবাদামি চোখ দুটো অন্ধকারে হীরের মতো জ্বলজ্বল করছে। বিড়ালটা একবার ওরার দিকে তাকাল, তারপর খুব শান্তিতে লাফিয়ে উঠে বিছানার এক কোণে বসে পড়ল। যেন এই দৃশ্য দেখতেই এই ঘরে তার আগমন। অথচ ওরার বুক ফেটে কান্না পাচ্ছে। বাহিরে বৃষ্টির তোড়জোড় বেড়েছে, অন্ধকার মেঘের ঘনঘটায় বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রতিবার ঋত্বিক তাকে ততই জোরালোভাবে নিজের সাথে আঁকড়ে চেপে ধরছে। ওরার জানটা যেন বেরিয়ে আসার উপক্রম হল। বাহিরে বৃষ্টির চেয়ে ঘরের ভেতরে বইতে থাকা এই ঝড়ো মুহূর্ত যেন সহস্রাধিক বেশি। রাত গড়িয়ে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন বৃষ্টির দাপট কিছুটা কমে এল। ওরা জানালার দিকে তাকিয়ে দেখল কুয়াশাচ্ছন্ন পাহাড়ের আড়ালে সূর্য উঁকি দিচ্ছে। ঋত্বিকের গায়ের তাপ কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। ওরা অতি সন্তর্পণে ঋত্বিকের আঙুলের বাঁধন আলগা করার চেষ্টা করল। অনেক কসরত করে সে যখন নিজেকে মুক্ত করে বিছানা থেকে নামল, তখন তার নিজের শরীরও যেন জ্বরে কাঁপছে। নিজের বিধ্বস্ত পোশাক আর অবিন্যস্ত চুল সামলে নিয়ে ওরা একবার ঋত্বিকের দিকে তাকাল। ঘুমের ঘোরেও ঋত্বিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। লোকটা ঘুমালে একদম ছোট বাচ্চার মতো দেখায়, যার কোনো এক প্রিয় খেলনা হারিয়ে গেছে আর সে ওই প্রিয় খেলনটাই খুঁজে বেড়াচ্ছে। ওরা বিড়বিড় করে বলল, কে এই প্রেম, যার জন্য আপনি নিজেকে এভাবে শেষ করছেন? ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই ঋত্বিক ঘুমের ঘোরেই হাত বাড়িয়ে শূন্যস্থান হাতড়াতে লাগল। তার ঠোঁট আবার নড়ে উঠল। প্রেম যাস না, প্রেম ঘে। ওরা নিজের ঘরে ফিরে এসে সজোরে দরজা আটকে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার গলার কাছে ছোট ছোট লালচে ছোপ পড়েছে ঋত্বিকের দাড়ির ঘর্ষণে। সে আয়নায় নিজের চোখের দিকে তাকাল। হ্যাজেল চোখজোড়ায় সেই দ্বিবর্ণের চোখজোড়ার আভা আজ যেন বেশি গা রূপে তার মাঝে ফুটে উঠেছে। ওরা বুঝতে পারল সে এক গভীর চোরাবালিতে পা দিয়েছে। দেরি হয়ে গেলে এখান থেকে হয়তো পালানোর কোনো পথ নেই। ঋত্বিক তাকে প্রেম মনে করে যে মরণফাঁদ পেতেছে, তাতে ওরা নিজের অজান্তেই জড়িয়ে যাচ্ছে। আর রইল সেই বিয়ে, সবার অবস্থা দেখে তো মনে হয় না ঋত্বিক সেই ঘটনার কথা তার বোনকে অবধি জানিয়েছে। অর্থাৎ তার মতো ঋত্বিকের মাঝেও সেই বিয়েটা নিয়ে কোনো অনুভূতি নেই। এখন সে যাই করছে, হয় তার উগ্র অদ্ভুত স্বভাবের কারণে, নয়তো তাকে ওই প্রেম ভেবে। ওরা আর বেশি কিছু ভাবতে পারল না, তার মাথা ধরে আসছে। যত দ্রুত সম্ভব তাকে ফিরে যেতে হবে। মিনসা আপুকে বলে এই বাড়ি ছাড়তে হবে। তার ভাইটা যে আস্ত এক উন্মাদ, এটা কি সে জানে? পরদিন সকালে মিনসা যখন ওরার ঘরে এল, তখন ওরা জ্বরে তপ্ত হয়ে বিছানায় পড়ে আছে। মিনসা ওরার কপালে হাত রেখে আতকে উঠল। ওরা, তোমার এত জ্বর কবে থেকে? গতকালই তো তুমি ঠিক ছিলে। ওরা ম্লান হেসে কাপা কাপা স্বরে শুধু বলল, রাতে ঝড় বৃষ্টি অনেক বেশি হয়েছে। আমি বোকার মতো বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে ভিজেছিলাম, এই জন্য এই অঘটন। মিনসা জানে না এই জ্বর বৃষ্টির নয়, এই জ্বর এক উন্মাদ পুরুষের বাহুবন্ধনের দাহ। ওরা মুখে এই মিথ্যে বললেও তার বুকটা দুরু দুরু করে কাঁপছে। অজানা এক ঝড় সবটা যেন তোলপাড় করে দিচ্ছে। এত বছরের জীবনায়ুতে সে কখনো কোনো পুরুষের এত সন্নিকটে যায়নি। অথচ গতকাল গিয়েছে তো সেও আবার এক সম্পূর্ণ অপরিচিত উন্মাদ পুরুষের কাছে, যাকে সে ঠিকমতো চেনেও না। ওরা নিজের মনেই প্রতিজ্ঞা করল সে ঋত্বিকের কাছে আর ঘেঁষবে না। লোকটা পুরো পাগল, পুরো একটা উন্মাদ। রাতের আধারে তার জীবনটাই তো নিয়ে ফেলেছিল। রেসপন্স করবেন সবাই।